এই আয়নাঘর নিয়ে বাংলাদেশের রাজনীতিতে কম চর্চা হয়নি। এত পুরনো দিনের আয়নাঘরে রয়েছে নতুন চেয়ার, ভেজা তোয়ালে। যে আয়নাঘরে নাকি হাসিনার জামানায় গুম করে রাখা হতো, সেখানে নতুন চেয়ার এলো কিভাবে? এদিকে আবারও তুপের মুখে পড়লেন ডক্টর ইউনূস। এই আয়নাঘরটি প্রকাশ্যে আনায় জাতিসংঘ কেঁপে যায়। বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিনই পালাবদল হচ্ছে, ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি চলছে। শেষমেশ জাতিসংঘের সিদ্ধান্তেই দেশ শান্ত হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন ভারতকে উদ্দেশ্য করে, তা নিঃসন্দেহে অকল্পনীয়, অভাবনীয়। ধারণা করা হচ্ছিল যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এবং এই আয়নাঘরের যে আলামত নষ্ট করা হয়েছে, আপনারা আপনাদের ভেতরে যদি কোনো আওয়ামী ফ্যাসিবাদের দোষর থেকে থাকে তাদেরকে খুঁজে বের করুন। মনে রাখবেন, আমার গায়ে এখনো আসে নাই, অমুকের গায়ে আসছে, তাই আমি চুপ করে থাকি। বাংলাদেশ নিয়ে হঠাৎ করেই আমেরিকা কিংবা যুক্তরাষ্ট্র নতুন সিদ্ধান্ত নিয়েছে। অনেকদিন ধরে দাবি উঠছিল বাংলাদেশে শান্তি সেনা আসুক, কারণ যেভাবে বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং গত সপ্তাহে আমরা দেখেছি ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেখানে কি ঘটনা ঘটেছে, তারপর থেকে তো আরো দাবি উঠছে যে শান্তি সেনা পাঠানো হোক। এবার ইউএন এর একটা রিপোর্ট সামনে এসেছে, কিন্তু এই রিপোর্টকে নিয়েও নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে যে তাদের রিপোর্টে যে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে কিসের ওপর ভিত্তি করে, এই প্রশ্নটা ইতিমধ্যেই শুরু করেছে। তার আগে আপনাদেরকে বলি, বিগত 6 মাসের দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে বর্তমান অন্তর্বর্তী সরকার আয়নাঘর প্রকাশ করতে সক্ষম হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, আয়নাঘর থেকে এখন পর্যন্ত বের হওয়ার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি এবং গত 6 মাস যাবত এই সরকার ক্ষমতায়, অথচ 6 মাস পরে এসে কেন আয়নাঘর প্রকাশ করতে হবে? 6 মাস তারা কি করেছে? এই যে উপস্থাপিত আয়নাঘর, এর কোনো সাদৃশ্য নেই। তুমি আরেকটা জিনিস দেখো, যদি তোমার কাছে ভিডিও থাকে চিফ অ্যাডভাইজারের, দেখো যে ওনারা এটা নিয়ে হাসি তামাশা করতে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে আপনার চিফ প্রসিকিউটর আছে, সবাইকে কি আপনার বাজেয়াপ্ত করে কিংবা আইনের আওতায় আনতেছে এই আপনার ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের প্রভাব এখন সব জায়গায় পড়ছে, বাংলাদেশেও, ডক্টর ইউনূসের উপরেও। দর্শক শ্রোতা, গত কিছুদিন আগেই আয়নাঘর প্রকাশ করেছিলেন ডক্টর ইউনূস এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে অনেক কথাই বলেছিল ডক্টর ইউনূসকে, মানে এই আয়নাঘরটা নাকি মিথ্যা, এই আয়নাঘরটা নাকি সম্পূর্ণ সাজানো। অবশেষে এই বিষয়গুলোর সর্বশেষ চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয়। অন্যদিকে মানে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে সিদ্ধান্ত নেয়, ভয়ঙ্কর সিদ্ধান্ত। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকটি তুলে ধরবো যে সর্বশেষ ডক্টর ইউনূসের কি হতে যাচ্ছে এবং ভয়ঙ্কর ঘটনাগুলো যে বাংলাদেশে হচ্ছে, এই ঘটনাগুলো কেন হচ্ছে, এইসবের পিছনে কে রয়েছে এবং বাংলাদেশের সর্বশেষ অবস্থা ঠিক কোন দিকে গিয়ে দাঁড়াবে, আপনারা সব কিছুই দেখতে পারবেন। আসুন দর্শক, আপনাদের জন্য আমি যে ক্লিপগুলো রেডি করেছি সেগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করি। এই যেটা নিয়ে কথা হচ্ছিল, এই টাওয়েলটা কিন্তু ভেজা টাওয়েল এবং এই টাওয়েলটা দেখে মনে হচ্ছে যে খানিকক্ষণ আগেই ব্যবহার করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেটা শহীদুল দা প্রশ্ন করেছেন, যে তাহলে এইখানে কে ছিলেন? তাহলে কি এটা নতুন করে বানানো হয়েছে? আমি সেলের ছবিটা আপনাদেরকে দেখিয়েছি, এবার দেখাবো যে ইটের গাঁথনি দেওয়া হয়েছে। দেখুন সেই ছবিটা, দেখুন যে ইটের গাঁথনি, ইটের বেড তৈরি করা হচ্ছে, অর্থাৎ ঠিক যেমন যেমন বলা হয়েছিল তেমন তেমন করে কি তাহলে নতুন করে নির্মাণ কাজ চলছে? দাদা, এখান থেকে প্রশ্নটা, এই যে এখানে তো মনে হচ্ছে একটা জানলা ছিল এই ভবনটাতে, সেই জানলাটা তুলে দিয়ে মনে হচ্ছে ইটের গাঁথনি দেওয়া হয়েছে, আর ঠিক যেমন যেমন বর্ণনা বাইরে বেরিয়ে এসেছে তেমন তেমন করে এই জায়গাটাকে গড়ে তোলা হচ্ছে। এখন বিষয় হলো যে আয়নাঘরের সবচেয়ে লোহমর্ষক যে ঘটনার বর্ণনা দেওয়া হতো, যে সেখানে তোমার ইলেকট্রিক শক দেওয়া হতো। তো কালকে আয়নাঘরের যে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ারটি আমরা দেখেছি। বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন ভারতকে উদ্দেশ্য করে, তা নিঃসন্দেহে অকল্পনীয়, অভাবনীয়। ধারণা করা হচ্ছিল যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হবে বাংলাদেশ বিষয়ে, কিন্তু তার বাইরে গিয়ে এই ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করবেন, এটি নিশ্চয়ই অনেকের হিসাবের মধ্যে ছিল না। তিনি বাংলাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারতের উপর ছেড়ে দিয়েছেন এবং তার মধ্য দিয়ে এটি প্রমাণ হয় যে, আপাতত এটি প্রমাণ হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতে যে সবচেয়ে বেশি প্রভাবশালী নির্ণায়ক শক্তি এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে এখনকার আমেরিকা যে ভারতকে ডিঙিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেবে না, সেই বিষয়টিরই প্রতিফলন ঘটেছে। নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক হওয়ার কথা ছিল, নিঃসন্দেহে সেই দিকে ভারত তো বটেই,
বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন খুব তীক্ষ্ণ নজর রাখছিল। কিন্তু যে মন্তব্যটি ডোনাল্ড ট্রাম্প করলেন তাতে নিঃসন্দেহে অনেকে ধাক্কা খেয়েছেন, ধারণার বাইরে গিয়ে তিনি মন্তব্য করেছেন। বিষয়টি হচ্ছে যে 13 তারিখ বৃহস্পতিবার তাদের মধ্যে যে বৈঠকটি হলো, সেই বৈঠকের আগে একটি সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল, আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল। সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোরেসের বৈঠকেও তা প্রমাণিত। জুনিয়র সোরেস সম্পর্কে আমি বলবো, যাই হোক, তো বাংলাদেশ নিয়ে আপনি কি মনে করেন? ডোনাল্ড ট্রাম্প বলছেন না, আমাদের ডিপ স্টেট এখানে কোনো ভূমিকা রাখেনি। আর ভারতের প্রধানমন্ত্রী বরং এই বিষয়ে কাজ করছেন। বস্তুত ভারত এটি নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। ডিপ স্টেট নিয়ে বাংলাদেশের বিষয়ে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না, মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয়ে বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান মন্তব্য করেছেন না। ডিপ স্টেট নিয়ে তো আমি নিজেই কাজ করি, অথবা আমি দায়িত্ব নিয়ে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কোনো কাজ করেনি 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের ক্ষেত্রে। এটি অনেকেই বলেন, তবে আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে এর আগেও বলেছি যে সেক্ষেত্রে কোনো ধরনের প্লট যে যুক্তরাষ্ট্র নির্মাণ করেনি, এটি আমার ক্ষুদ্র জ্ঞানে কাজ করে না। যাই হোক, তো জুনিয়র সোরেস সম্পর্কে বলতে গেলেও এখানে যদি উল্লেখ করতে হয়, জুনিয়র সোরেসের সঙ্গে বা অ্যালেক্স সোরেসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক গত কয়েকদিন আগে হয়েছে, তার সঙ্গে এর আগে ওয়াশিংটনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, এটি ভারত ভালো চোখে নিচ্ছে না, ট্রাম্প প্রশাসন ভালো চোখে নিচ্ছে না। তার কারণ ধারণা করা হয়ে থাকে যে জর্জ সোরেসের যে প্রতিষ্ঠান, মার্কিন ধনকুবের জর্জ সোরেস, তার বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে এবং তার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দিয়ে বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতা পালা বদলে তিনি ভূমিকা রাখতেন বা এখনো রাখা হচ্ছে, এই বিষয়টি অনেকেই মনে করেন। এবং গত কয়েক মাস আগে নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ ভারতীয় ধনকুবের গৌতম আদানির দুর্নীতি নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল, যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান প্রকাশ করেছিল, সেই প্রতিষ্ঠানও অ্যালেক্স সোরেসের টাকাতে চলে। অতএব তাদের মধ্যে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অ্যালেক্স সোরেসের মধ্যে যে বৈঠক, এগুলো তারা ভালো চোখে নিচ্ছে না। আরেকটি বিষয় যদি উল্লেখ করতে হয় যে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন এটি ভারতের কাছে অপ্রত্যাশিত ছিল। তার কারণ হচ্ছে দুই রাষ্ট্রের নানানবিধ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানান ধরনের চুক্তি বা সামনের দিনগুলোতে কিভাবে এগুলো যায় সেসব বিষয়ে তো দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা। সেখানে বাণিজ্যিক নানান ধরনের বিষয় সহ সামরিক নিরাপত্তা খাত সহ অনেক বিষয়ে এখন ভারত আর যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চাপা দ্বন্দ্ব, ঠিক বলা যাবে না, উত্তেজনা কাজ করছে। বিশেষ করে বাণিজ্যিক ইস্যুতে ভারতের বিভিন্ন পণ্যের উপরে যুক্তরাষ্ট্র শুল্ক বসাচ্ছে, শুধু ভারতের উপরে নয়। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা দিয়ে রেখেছেন যে যেসব রাষ্ট্র মার্কিন পণ্যের উপরে যেভাবে শুল্ক বসায়, ঠিক সেভাবে যুক্তরাষ্ট্র সেই সব রাষ্ট্রের পণ্যের উপর শুল্ক বসাবে। এবং এদিক থেকে সবচেয়ে টপে রয়েছে ভারত, সেটি ডোনাল্ড ট্রাম্পই তার মুখ থেকে উচ্চারণ করেছেন। তিনি বলেছিলেন যে ইন্ডিয়া টপ অফ দ্য প্যাক। তো বস্তুত ভারত তো একটা টেনশনের মধ্যে ছিল ব্যবসা বাণিজ্য নিয়ে। এত সব টানটান উত্তেজনার মধ্যে বাংলাদেশ ইস্যুটি কতটা কিভাবে আসবে সেটা নিয়েও ভারত অনেকখানি দ্বিধার মধ্যে ছিল। এবং অনেকে বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প তার সহজাত বৈশিষ্ট্য, যে পাগলাটের স্বভাব, হুটহাট করে মন্তব্য করে ফেলেন, সেভাবেই হয়তো মন্তব্য করেছেন যে বাংলাদেশের বিষয়টি তিনি ভারতের উপর ছেড়ে দিতে চান। এখানে এটুকু মনে করার কোনো কারণ নেই, বরং এটি নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক যেমন নরেন্দ্র মোদী করেছেন, এটি নিয়ে যথেষ্ট গভীর বিশ্লেষণের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ভারতীয় বংশোদ্ভূত তারা বুঝিয়েছেন, এটি আমি মনে করি। অতএব তিনি যে খুব হুটহাট করে হালকা গোছে কোনো মন্তব্য করে ফেলেছেন, বিষয়টি এমন মনে করার কোনো কারণ নেই। এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনিও দুজনের বৈঠকের পরে এটিকে খুব গুরুত্ব দিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। এবং ভারত বোঝাতে সক্ষম হয়েছে, তাদের জায়গা থেকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই অঞ্চলে শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশকে দেখতে গেলে এবং যার সঙ্গে ভারতের নানান বিষয় জড়িত সেটি করতে গেলে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রয়োজন রয়েছে। এবং যুক্তরাষ্ট্র এমন সমর্থন দিয়ে দিল যে একেবারে অন্ধের মতন আস্থা রাখতে চায় ভারতের উপরে। আরো দুই একটি বিষয় উল্লেখ করতে চাই। নরেন্দ্র মোদী এই সফরে কাদের সঙ্গে বৈঠক করেছেন? ট্রাম্প প্রশাসনের যত ধরনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি আছেন তাদের সবার সঙ্গে তিনি বৈঠক করেছেন। তুলসী গ্যাবার্ড, ভারতীয় বংশোদ্ভূত এবং হিন্দু ধর্মের তুমুলভাবে আকৃষ্ট একজন ব্যক্তি, তার সঙ্গে বৈঠক করেছেন মাইকেল ওয়াজের সঙ্গে, আরেকজন উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের। এবং সাথে এটুকু জানিয়ে রাখি, ডোনাল্ড লু, সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দক্ষিণ এশিয়া অঞ্চল বিষয়ক, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক, তার জায়গাতে যিনি স্থলাভিষিক্ত হয়েছেন সম্ভবত মাইকেল পল নাম, তিনিও ভারতীয় বংশোদ্ভূত। এবং ট্রাম্প প্রশাসনের যে ঊর্ধ্বতন বিভিন্ন পদে
ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা রয়েছেন সম্ভবত 7 জনের বেশি। সেটিতে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন চিন্তিত নয় তা নয়। এর আগেও আপনাদেরকে জানিয়েছে বা আপনারা সরাসরি জেনেছেন, সম্পাদক নুরুল কবির যে সাক্ষাৎকার নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানে তার প্রশ্ন ছিল যে এই বিষয়ে আপনি চিন্তিত কিনা। তিনি সরাসরি বলেছেন হ্যাঁ, তারা অনেক কিছু করতে পারে, করলে করবে, এই ধরনের মন্তব্য এসেছে। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে আবুধাবি সফরে রয়েছেন, সেখানে ইলন মাস্কের সঙ্গে তার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হয়েছে। ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করতে চান এবং সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা মনে করছেন, ইউনূস প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিরা, যে এটি তাদের জন্য একটা পজিটিভ সাইন। ইলন মাস্ক সম্ভবত ইউনূস প্রশাসনের হয়ে এই সরকারের বিরুদ্ধে অন্য যা চাইছে সেটি নিজে বুঝে ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে সক্ষম হবেন এবং ইউনূস প্রশাসনের পক্ষে কাজ করবে, এমনটি মনে করার কোনো কারণ নেই। এই জায়গা থেকে আমি খুব স্ট্রংলি এইটুকু অন্তত বলতে চাই যে এমনটি মনে করার কোনো কারণ নেই। ইলন মাস্ক হয়তো কথা বলতেই পারেন, সেটি সম্বন্ধে এখন যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, কি বিষয় আলাপ করেছেন, কি বলেছেন, তিনি প্রযুক্তি খাতে বিনিয়োগ করতে চান, অন্তত এটুকু জানি। যাই হোক, যে আশা করা হচ্ছে সেটি নিঃসন্দেহে ততটা প্রভাব ফেলবে না। এবং শেখ হাসিনা যে মার্কিন নির্বাচনের আগে একটা অডিও বার্তায় মেসেজ দেওয়ার চেষ্টা করছিলেন যে আওয়ামী লীগের উচিত মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে থাকা, সেটি কি বাস্তবায়িত হচ্ছে? তাদের যে আশা, এত দ্রুত সেটি অন্তত বলা যাবে না। তবে ভারত যে কোনো অবস্থাতে বাংলাদেশ ইস্যুটি একেবারে হালকাভাবে ছেড়ে দেবে, এটিও মনে করার কোনো কারণ নেই। আমি বারবারই বলে আসছি, শেখ হাসিনা ডাজ নট ওয়ান্ট টু ডু ইট। ঠিকই শুনেছেন, শেখ হাসিনা আমাদের প্রস্তাবে রাজি হয়নি, তাই আমরা রেজিম চেঞ্জ করতে চেয়েছি। ইউএস-8 সংক্রান্ত একাধিক লিকড যে ডকুমেন্ট আমাদের সামনে এসছে, যে ডকুমেন্ট আন্তর্জাতিক স্তরকে কার্যত স্তব্ধ করে দিয়েছে, সেই ডকুমেন্টের মধ্যে সব থেকে রহস্যজনক লাইন হলো এটি যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ডাজ নট ওয়ান্ট টু ডু ইট। অর্থাৎ শেখ হাসিনা আমাদের প্রস্তাবে রাজি হয়নি, তাই তারা শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইউএস-8 সংক্রান্ত দ্বিতীয় এপিসোডে আজকে আপনাদের এমন কিছু তথ্য সামনাসামনি তুলে ধরবো যা শুনলে আপনারা চমকে যাবেন। কেন ট্রান্সজেন্ডারদের ফান্ডিং করেছিল ইউএস গভর্নমেন্ট, কিভাবে এই ছাত্র আন্দোলনের নেতাকে একজোট করা হয়েছিল, বিএনপিকে কেন প্রাথমিকভাবে সাপোর্ট করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, এরকম একাধিক নথি এবার যখন প্রকাশ্যে এসছে, রীতিমতো আন্তর্জাতিক স্তর কিন্তু বাকরুদ্ধ এবং স্তব্ধ। আমি এ বিষয়ে একটি এপিসোড কালকেই বানিয়েছি, যেখানে আমি বুঝিয়ে দিতে চেয়েছি বা দেখিয়েছি আপনাদের সামনে কিভাবে 5,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে ভারতে এবং পরবর্তীকালে $multi-million প্রজেক্ট নেওয়া হয়েছিল শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য। আর আজকে এমন কিছু তথ্য আপনাদের দেখাবো যা আপনারা যদি চাক্ষুষ করেন তাহলে আপনাদেরও চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এরপরে অন্তত মোহাম্মদ ইউনূসের জনসমক্ষে মুখ দেখানোই উচিত নয়। কোথায় এবার বাংলাদেশি মিডিয়া? কেন বাংলাদেশের মিডিয়া এই ইউএস সংক্রান্ত যে লিকড নথি ইলন মাস্ক প্রকাশ করেছেন তা নিয়ে একটা খবরও করছে না? কারণ আসলে শেখ হাসিনাকে সরানোর পিছনে বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের একাধিক শিল্পী, বাংলাদেশের একাধিক পপ গায়ক, একাধিক প্রতিবাদী মুখ, ছাত্র আন্দোলন, রাজনৈতিক নেতা, সমস্ত স্তরের মানুষ কিন্তু জড়িয়েছিল এবং এর পিছনে ছিল আমেরিকার বিপুল পরিমাণে ফান্ডিং। এই ভিডিও এতটা যদি আপনারা শুনে থাকেন তাহলে একটি ছোট্ট ভিডিও ক্লিপস আপনাদের আমি দেখাবো। যে ভিডিও ক্লিপসে যে কথাগুলো বলছেন তার নাম হলো মাইক বেঞ্চ। আর মাইক বেঞ্চের এই কথাই ইলন মাস্ক সরাসরি সমর্থন করে এই লিকড নথি জনসমক্ষে নিয়ে এসেছেন। এই মাইক বেঞ্চ ছিল ট্রাম্প যখন প্রথম আমেরিকার মসনদে বসেন, অর্থাৎ ট্রাম্পের ফার্স্ট টার্ম, এই ফার্স্ট টার্মের যে আমেরিকা যুক্তরাষ্ট্র তার মিনিস্ট্রি অফ স্টেট ডিপার্টমেন্ট, অর্থাৎ বকলমে আমেরিকার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মাইক বেঞ্চ স্বীকার করে নিচ্ছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের পলিসি হলো ইউএস-8 কোনো একটি দেশকে দাও এবং সেই ইউএস-8 দেওয়ার পরে আমেরিকা অন্য দেশকে আস্তে আস্তে গিলে খেতে শুরু করে। মাইক বেঞ্চ হাসিনাকে নিয়ে কি বলেছেন আপনারা একবার শুনুন। It really is vital to U.S. national interests to build that military base in Bangladesh to counter Chinese influence, and the Bangladeshi prime minister doesn't want to do it. And so our foreign policy planners decide we need to do regime change. And whether or not you agree that's a good or an evil thing to do, I'm not even weighing into the morality of it. What if it is the declared or discrete policy of the U.S. government, the State Department and the White House and the National Security Council all agree this government, we should pursue regime change, all options to destabilize that country in order to weaken the existing government and to build up our network of democratic institutions and activists in order to either win the next election or in order to do a color revolution style, ousting where the prime minister has to flee in a helicopter.
শুনলেন, উনি পরিষ্কারভাবে বলছেন এই হাসিনাকে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মিনিস্ট্রি অফ স্টেট অফার করেছিল এমন একটি জায়গা দিতে হবে যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র যেন সামরিক বাহিনী বা বেস ক্যাম্প তৈরি করতে পারে। শেখ হাসিনা কিন্তু রাজি হননি। মানে যা কোরিয়া করেছে, সাউথ কোরিয়া করেছে, যা জাপান করেছে, তা বাংলাদেশ করবে না। In this case, in Bangladesh, and these leaked documents from the Gray Zone show this in gratuitous detail, is that the National Endowment for Democracy's Republican arm, the International Republican Institute, they have 4 core forces, but 2 of them are political branches. There's the NDI, the National Democratic Institute for Democrats, and there's the IRI, the International Republican Institute for Republicans. And what the IRI submitted to the State Department in 2019-2020, after they got walloped trying to back the Bangladeshi National Party in the recent past election, was a plan to destabilize Bangladesh politics. That's a direct quote, destabilize Bangladesh politics. By working with, they listed 170 pro-democracy activists, 304 key informants, and then they did a baseline assessment of the different ethnic groups and cultural cleavage points that they could exploit in order to effectively, either destabilize the country's politics or prop up the political alternative. And in the process of doing that, they sought the LGBT population, two Bangladeshi ethnic minority groups, and young students and student groups who had already been protesting. অর্থাৎ শেখ হাসিনার কথায় তিনি সেন্ট মার্টিন থেকে আমেরিকার শ্বেতাঙ্গ মানুষ ধরে নেওয়া যায় ডোনাল্ড লুয়ের হাতে তুলে দিতে চাননি। ফলে শুরু হয়ে যায় হাসিনা বিরোধী আন্দোলন। 2019 এবং 20 সালে আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল বিএনপি, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল যে পার্টি আছে তাকে ব্যাক করতে, কিন্তু পরবর্তীকালে এই বিএনপির ক্ষমতা নিয়ে আমেরিকায় প্রশ্নচিহ্ন তোলে, কারণ বিএনপির যে পলিসি সেই পলিসি কোনোভাবেই আমেরিকা অন্তত সমর্থন করছিল না। সেটিও লিকড এই ডকুমেন্টসে কিন্তু লেখা আছে। গ্রেভ জোন বলে একটি জার্নাল এই লিকড ডকুমেন্ট প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে একটি হেডিং, সেখানে বলা হয়েছে লিকড ফাইল এক্সপোজড কনভার্ট ইউএস গভর্নমেন্ট প্লট টু ডিস্টেবিলাইজড বাংলাদেশ এই যে মিনিস্ট্রি, অর্থাৎ এই ইউএস গভর্নমেন্ট চাইছিল বাংলাদেশের সরকারকে ডিস্টেবিলাইজড করে দিতে, অশান্তকর করে দিতে, এবং সেই অনুযায়ী আইআরআই কে দিয়ে একটি ফান্ডিং অপশন বাংলাদেশে খুলে দেওয়া হয়। এই আরআই মানে আইআরআই কি তা আমি নিঃসন্দেহে বলবো। পরবর্তীকালে এই আরআই কিন্তু যিনি প্রতিষ্ঠা করেছিলেন আপনাকে মাথায় রাখতে হবে সিআইএ ডিরেক্টর উইলিয়াম ক্যাসেরি 40 বছর আগে এই আইআরআই এই নামক একটি সংস্থা মানে প্রতিষ্ঠা করেন, যার কাজ ছিল সিআইএ যে অপারেশনগুলো করতে চায় সেই অপারেশনগুলো গোপনীয়তার সঙ্গে রক্ষা করে সেই অপারেশনগুলো চালানো। এই আরআইআই হলো নেড অর্থাৎ ন্যাশনাল এন্ডাউমেন্ট অফ ডেমোক্রেসি এই সংস্থার একটি গুরুত্বপূর্ণ পার্ট, যা আমেরিকার একাধিক ব্যক্তি নিয়ন্ত্রণ করেন এবং বকলমে এই সংস্থা আমেরিকার অফিসিয়াল সংস্থা না হলেও জর্জ সরোসের মতো বিভিন্ন বিজনেসম্যানকে দিয়ে জো বাইডেন কিন্তু এই আরআইআই কে কন্ট্রোল করতে চেয়েছিলেন। এই যে নেড, এই নেডের মধ্যে 4টে সংস্থা আছে, আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সোসাইটি আছে, সিআইপিএ আছে, এনডিআই আছে এবং আইআরআই আছে, যার পুরো নাম ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট। এই আইআরআই কে দিয়ে টার্গেট করে $multi-million ইনভেস্ট করা হয়েছিল বাংলাদেশের পলিটিক্সে 2018 সালে। দ্য গার্ডিয়ান 2004 সালে একটি রিপোর্ট প্রকাশ করেছিল, সেখানে বলেছিল এই ধরনের ইউএসএইড কে কাজে লাগিয়ে তারা কিয়েভের পলিটিক্সকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল, অর্থাৎ প্রো রাশিয়ান অ্যাক্টিভিটিকে সম্পূর্ণভাবে বদলে দিতে চেয়েছিল আমেরিকান যুক্তরাষ্ট্র সরকার। আর এই বাংলাদেশের হাসিনার ক্ষেত্রেও একদম হুবহু কিয়েভের ওই মডেল ফলো করা হয়েছিল এবং এই সিদ্ধান্ত কিন্তু আইআরআই এর টপ মোস্ট অফিসিয়ালরা নিয়েছিলেন জো বাইডেনের সঙ্গে কথাবার্তা বলে। ঘটনাটা কোথা দিয়ে শুরু হবে, মানে ঠিক কোথায় শেখ হাসিনাকে টার্গেট করা হবে? কারণ শেখ হাসিনার বাংলাদেশে যে পপুলারিটি ছিল, সংখ্যালঘুদের মধ্যে যে জনপ্রিয়তা ছিল এবং ওভারঅল শিল্পী সাহিত্যিকদের মধ্যে যে শেখ হাসিনার অ্যাকসেপ্টেন্স ছিল, তা কোনোভাবেই কিন্তু আমেরিকা সরকার ধরতে পারছিল বা ওই জায়গাটার পার্টিকুলারলি জোনগুলোকে ফাইন্ড আউট করতে পারছিল না। এর মধ্যে 2018 সালে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। এক বাস ড্রাইভার যিনি ট্রাফিক আইন সে অর্থে মানেননি, তিনি 2জন শিশুকে পথচাপা দিয়ে মেরে ফেলেন। ঘটনা ঘটেছিল 2018 সালে। এরপরে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্ররা, সাধারণ মানুষ এবং বিএনপির কিছু মদতপুষ্ট গুন্ডা রাস্তায় কিন্তু নামেন। আমেরিকা যুক্তরাষ্ট্র বোঝে এটাই সেরা টাইম, অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ এবং ছাত্ররা যখন রাস্তায় নামছে, তাই এই বিএনপি ছাত্র নেতাদের তুমি টার্গেট করো, এদেরকে ফান্ডিং করো এবং শেখ হাসিনার বিরুদ্ধে এক শক্তিশালী ক্যাম্পেইন তৈরি করে দাও। 2018 সালে কিন্তু শেখ হাসিনার বিপক্ষে প্রথম খেলাটা শুরু করে আমেরিকা যুক্তরাষ্ট্র। বিশ্বাস করুন, একটা কথাও আমি বলছি না, আপনারা যদি পার্টিকুলার এই জার্নালে যান, যে জার্নালের নাম গ্রেভ জোন, সেখানে যে লিকড ডকুমেন্ট প্রকাশ হয়েছে যা ইলন মাস্ক পরবর্তীকালে সমর্থন করে একটি টুইটও করে দিয়েছেন, সেই ডকুমেন্টে এই পুরো প্ল্যান সুন্দরভাবে সাজানো গোছানো আছে, যা বাংলাদেশের মিডিয়া একটা বিন্দুও প্রচার করেনি।
এ এক আন্তর্জাতিক বড় ষড়যন্ত্র। শেখ হাসিনা পরবর্তীকালে বাংলাদেশের মসনদে ফিরবেন কি ফিরবেন না এই ভিডিও টপিক নয়, কিন্তু বিশ্বাস করুন শেখ হাসিনাকে যেভাবে সরানো হয়েছে, যে ষড়যন্ত্র করে ভারত এবং বাংলাদেশকে দিনের পর দিন অশান্ত করার চেষ্টা করেছে জো বাইডেন, সেই ডকুমেন্টস গুলো আজকে আপনাদের সামনে প্রকাশ করে আমি শুধুমাত্র ইউএসএ এর মুখোশটা আপনাদের সামনে খুলতে চাইছি। তাহলেই বুঝবেন পৃথিবীতে কত বড় খেলা খেলে দিয়ে চলে গেছে জো বাইডেন এবং মোহাম্মদ ইউনূস। পরবর্তীকালে 2018 সালে সেই ঘটনার পর ছাত্রদের টার্গেট করা হয়। আইএনআই তরফ থেকে স্ট্র্যাটেজিক লোকেশন কিভাবে হবে, ঠিক কোন জায়গায় মুভমেন্ট করা হবে তা ছাত্রদের বোঝানোর জন্য একের পর এক সেমিনার করা হয়েছিল। আইএনআই কিন্তু ঢাকাতে 2003 সাল থেকে কাজ করে, কিন্তু 2003 থেকে 2018 এই 15 বছর তারা বিভিন্ন গ্রাউন্ড লেভেল অ্যাক্টিভিটিতে বিভিন্ন শিল্পীকে ফান্ডিং করে, পরবর্তীকালে ইউটিউবারদের ফান্ডিং করে। ওই সময় একাধিক র্যাপ গান তৈরি করার পিছনে এই আরআই এর ফান্ডিং জড়িত ছিল। বিদেশে বসে থাকা একাধিক ইউটিউবারকে কন্ট্রোল করেছিল এই ফান্ডিং। এই রিপোর্ট একদম তথাকথিতভাবে ইউএসএইড সংক্রান্ত লিকড ডকুমেন্টে পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে। অর্থাৎ 2003 সালে আইআরআই যে সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে বাংলাদেশে এসেছিল, তারা কিন্তু 2018 সালে হাসিনা রাজি না হওয়ার পর সরকার বদলের জন্য বৃহত্তর ষড়যন্ত্রে অংশগ্রহণ করে। 2019 সালে তারা বেসলাইন অ্যাসেসমেন্ট করে। সেই বেসলাইন অ্যাসেসমেন্ট কি? কারণ গ্রাউন্ড লেভেল রিয়েলিটিতে যদি শক্তিশালী তারা না হতে পারে, তাহলে শেখ হাসিনার মতো প্রবল রাজনীতিবিদকে তারা সরাতে পারবে না, তা তারা বুঝতে পেরেছিল। তাই বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সেমিনার করে ইন্টারভিউ অর্গানাইজ করতে চায়। অর্থাৎ যে সকল ছাত্র নেতারা বা ছাত্র আন্দোলনের মাথারা শেখ হাসিনা বিরোধী, তাদেরকে একজোট করার চেষ্টা করে ফেলার চেষ্টা করা হয়। ডকুমেন্টস বলছে সে সময় 48টা গ্রুপের ইন্টারভিউ নেওয়া হয়, 13 জনকে ইন্ডিভিজুয়াল ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হয়। অর্থাৎ বৃহত্তর এক নেতা সংগঠন, মানে 13 জন নেতা এবং তার অধীনে 48টা যে ছাত্র আন্দোলনের প্রোটেস্টারদের গ্রুপ, তাদেরকে এক কাট্টা করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের এই আইআরআই। অস্ত্র পাঠায় আইএসআই। অর্থাৎ পাকিস্তানও কিন্তু 2019 সাল থেকে গ্রাউন্ড লেভেলে অ্যাক্টিভ হতে শুরু করে। পাশাপাশি ছাত্র আন্দোলন শুধু নয়, 304 জন কি ইনফরম্যাটকে তারা নিযুক্ত করেছিল, যাদের কাজই হলো সরকারের বিভিন্ন গোপন তথ্য এই আমেরিকার কাছে পাচার করা। একদম লিক ডকুমেন্টের তথ্য আপনারা বোধহয় স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি গ্রেভ জোনে কি প্রকাশিত হয়েছে। এরপরে অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়নি কমেন্টে এসে লিখবেন না, একদম অফিসিয়াল তথ্য আপনার গ্রেভ জোনে গিয়ে ইলন মাস্কের টুইটারে যেটা শেয়ার করেছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এই পুরো কর্মকাণ্ডটা শেষ হওয়ার পর 170 জন ডেমোক্রেট অ্যাক্টিভিটিস্টকে তারা কিন্তু জড়ো করতে পারে। এই 170 জনের উপর প্রধানত দায়িত্ব দেওয়া হয় এই আন্দোলনের মুভমেন্টটাকে আস্তে 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 করে শুরু হওয়ার। তারা খুঁজছিল যে কোন জায়গা থেকে শেখ হাসিনাকে অ্যাটাক করা যায়। নির্বাচন একটা ইস্যু ছিল, নির্বাচনে একাধিক জায়গায় বিশৃঙ্খলার ঘটনা আন্তর্জাতিক মিডিয়া কিন্তু নিয়ে আসে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সমালোচনা করে। কিন্তু কোটা আন্দোলন এমন একটা ইস্যু, যেই আন্দোলনকে কাজে লাগালে মানুষের আবেগকে পাবে এই ছাত্ররা, তা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র ডিসাইড করে ফেলে। তাহলে আপনারা ভাবুন, যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এই আন্দোলন এখন জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তাদের জন্যই একটা কোটা তৈরি করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস চাকরির জন্য। অর্থাৎ কোটা তো সরলই না, উল্টে এই ছাত্রছাত্রীদেরকে কোটার আওতায় এনে বাংলাদেশ সরকার, বাংলাদেশ কিন্তু একই জায়গায় পড়ে থাকলো। এই 170 জনকে অ্যাক্টিভিটিস বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্টিভ করা হয়েছিল, যারা সরাসরিভাবে আইএসআই এবং আইআরআই কে কোঅপারেট করবে। পরবর্তীকালে বিভিন্ন ইন্টারনাল ডকুমেন্টসে দেখা যায় এই 170 জন প্রধানত গ্রাউন্ড লেভেল পলিটিক্সকে কার্যত কন্ট্রোল করতে শুরু করে এবং শেখ হাসিনা বিরোধী একাধিক মুভমেন্টকে সংগঠিত করার পরিকল্পনা শুরু করে। এই আইআরআই, এই যে পার্টিকুলার এই সংগঠনটি, তা কিন্তু আমেরিকা সরকারের একটা পার্ট। সকলের আগে ছাত্রদের উপর ভরসা করেনি, তারা কিন্তু বিএনপি কে ব্যাক করেছিল। 2018-19 সালে তারা ভেবেছিল শেখ হাসিনাকে সরানোর জন্য প্রধান বিরোধী দল বিএনপি যথেষ্ট, কিন্তু বিএনপি যেরকম ভাবে মুভমেন্ট করে তা কিন্তু আমেরিকা মেনে নেয়নি। অর্থাৎ বিএনপি প্রথমে চেয়েছিল ভাইলেন্স করা, পরবর্তীকালে বয়কট এবং পার্টিসিপেশন করা এবং নির্বাচনে হেরে যাওয়া। এই স্ট্র্যাটেজি কিন্তু আমেরিকার পছন্দ হয়নি এবং বিএনপির পার্টিকুলারলি এই যে পপুলারিটি, তাও কিন্তু শেখ হাসিনার থেকে অনেকটা কম। পরিবর্তিত উপায় জামাতকে তারা বেছে নিয়েছিল, কিন্তু জামাতের একার পক্ষে এই আন্দোলন সংগঠিত করা কোনোভাবেই কিন্তু পসিবল হয়নি। ফলে তারা আস্তে আস্তে 170 জন ছাত্রনেতাকে ব্যাক করতে শুরু করে। বিএনপি এবং জামাত হাসিনাকে সরানোর জন্য রাজনৈতিক কারণে এদেরকে সাপোর্ট করে এবং বৃহত্তর শেখ হাসিনার বিরুদ্ধে এক মুভমেন্ট বা আন্দোলন বাংলাদেশের মাটিতে সংগঠিত হয়, যেখানে অস্ত্র আমদানি করে আইএসআই, পাকিস্তান এবং পুরোপুরি টেকনিক্যাল এবং মাল্টি মিলিয়ন ডলার দিয়ে প্রজেক্ট করেছিল এই আইআরআই সংস্থাটি, যারা ইউএসএইড এর মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করে বাইডেন প্রশাসনের থেকে। পরবর্তীকালে ক্লিনটন এই বিষয়ে কিন্তু ঢুকে যায়। ক্লিনটনের সাথে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো ছিল। 2013-14 সালে শেখ হাসিনা ইউনূসের এই ধাপ্পাবাজি জনসমক্ষে নিয়ে আসেন। তখন ক্লিনটন ফাউন্ডেশন বলে, তোমার যে ছেলে আমেরিকায় থাকে তার বিরুদ্ধে আমরা আইটি অ্যাক্টের একাধিক মামলা রুজু করব, তদন্তের আওতায় তোমার ছেলেকে নিয়ে আসবো। অর্থাৎ শেখ হাসিনাকে কিন্তু চমকাতে শুরু করে এই ক্লিনটন ফাউন্ডেশন।
ফলে শেখ হাসিনা প্রাথমিকভাবে ওই পার্টিকুলার প্রতিরোধ করে তুললেও পরবর্তীকালে ক্লিন্টনও যেভাবে এই RII কে ফান্ডিং করে, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে শেখ হাসিনা বিপর্যস্ত হয়ে যায় এবং সেনাবাহিনীও কিন্তু শেখ হাসিনাকে শেষ মুহূর্তে সমর্থন করেনি। ফলে এই USAID এর টাকা বাংলাদেশের গ্রাউন্ড লেভেল পলিটিক্সে বিপুলভাবে ছড়িয়ে যায়, ছাত্র আন্দোলন অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়ে। শেখ হাসিনার পতনের পর থেকে আমরা একটা কথা বলছি, সেটা হলো শেখ হাসিনার পতন মানে আসলে ভারতের সকল ফরেন পলিসির পতন। মানে সকল বলছি, ভারত যা করছে এটা আদৌ একটা ফরেন পলিসি হিসাবে বলতে আমার খুবই বাধে। যাই হোক, ভারত এই পতনের পর তার পরাজয়কে মেনে নিতে পারছিল না, তাই অনিবার্যভাবে একটা ন্যারেটিভ তারা মাঠে রাখার চেষ্টা করেছে ক্রমাগত। সেটা হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা কাজ করেছে, আমেরিকা ডিপ স্টেট কাজ করেছে। কোনো কোনো জায়গায় চায়না, পাকিস্তান এসব দেশের নামও আনা হয়েছে। ক্রমাগত এই কাজটা তারা করেছেন। কয়েক ঘন্টা আগেই একটা ঘটনা ঘটেছে, ট্রাম্পের সাথে মোদির বৈঠক হয়েছে। সেই বৈঠকের পরে দুজন যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তখন এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা রীতিমতো হাস্য রসের সৃষ্টি করেছে এবং মোদির জন্য এটা একটা ডিজাস্টার, আমরা এভাবেই বলতে পারি। তো কি বলেছেন, কেন বলেছেন, শুধু যা বলেছেন তা না, সেই ওই ভিডিও সময় মোদির দ্য ভেরি বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও আসলে খুব গুরুত্বপূর্ণ বার্তা আমাদেরকে দেয়। সেটা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শেখ হাসিনার পতনের সাথে আমেরিকাকে জড়িয়ে অনেকগুলো জায়গায় বলা হয়েছে, লেখা হয়েছে। এর মধ্যে মাইক বেঞ্চ নামে এক ভদ্রলোক, তিনি আসলে ট্রাম্পের আগের মেয়াদে সরকারের অংশ ছিলেন। তিনি অ্যাঙ্কার টাকার কার্লসনের সাথে কথা বলেছেন। টাকার কার্লসনকে আমরা সম্ভবত চিনি অনেকেই। সেটা হলো উনি খুবই প্রো ট্রাম্প একজন মানুষ। উনি রিপাবলিকান, প্রো ট্রাম্প। আমি প্রায় বলি যে ট্রাম্প কিন্তু রিপাবলিকান নন। এবং শুধু সেটা না, তাকে পুতিনও খুব পছন্দ করেন। এটা কার্লসনের পরিচয় একটু ব্যাকগ্রাউন্ড হিসেবে জেনে রাখা ভালো হবে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর যখন পুতিন ওয়েস্টার্ন মিডিয়ার সাথে অলমোস্ট কথা বলছেন না, কারোর সাথে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না, তখন খুবই উত্তেজনাকর একটা মুহূর্তে টাকার কার্লসন গিয়ে পুতিনের সাক্ষাৎকার নিয়েছিলেন। এবং সেই সাক্ষাৎকারটা মানে ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডে আদৌ কোনো জার্নালিজম ছিল না। মানে একেবারে বাংলাদেশের ফারজানা রূপা মোজাম্মেল বাবুরা যা করতেন তা বলছি না, কিন্তু মোটামুটি ওদের স্ট্যান্ডার্ডে এইরকম কিছুই আসলে ওখানে ঘটেছিল। তো যাই হোক, কার্লসনের সাথে যখন সাক্ষাৎকার দিয়েছেন মাইক বেঞ্চ, সেখানে মূলত USAID নিয়ে কথা হয়েছিল। আমরা জানি ইলন মাস্কের যে প্রতিষ্ঠান আছে, যে অথরিটিটা তিনি লিড করেন, ডজ, যেটা আমেরিকার ফেডারেল সরকারের ব্যয় কমানোর কাজ করছে, সেখানে USAID কে তারা পুরো বন্ধ করে দেওয়ার ন্যারেটিভ তৈরি করছিলেন, যুক্তি তৈরি করছিলেন। তো সেই যুক্তি দিতে তিনি সেখানে আসেন এবং এখানে অনেক আলাপ আসেন এবং একটা পর্যায়ে রেজিম চেঞ্জের আলাপ প্রসঙ্গে বাংলাদেশ আসে। বেঞ্চ তখন বলছেন যে বাংলাদেশে কয়েক মাস আগে যে প্রধানমন্ত্রীর পতন এবং পালিয়ে গেলেন তিনি, সেটা আমেরিকা ঘটিয়েছে। খুব স্পষ্টভাবে তিনি বলেছেন। ব্যাকগ্রাউন্ড তিনি এভাবে বলছেন যে আমেরিকা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তার স্বার্থ কাজ করে না, সেখানে সে রেজিম চেঞ্জ করার চেষ্টা করে। এবং দুভাবে রেজিম চেঞ্জের কথা তিনি বলছেন। একটা হলো নির্বাচনের মাধ্যমে বিরোধীদের সাথে যদি আমেরিকার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তারা চেষ্টা করে নির্বাচনে সাপোর্ট করে তারা তাকে জেতাতে, এটা একটা পথ। আরেকটা পথ হচ্ছে নানানভাবে ফান্ডিং করে, লোকজনকে অর্গানাইজ করে কালার রেভলিউশন, ইউরোপে যেটা হয়েছে বহু সময়, এগুলোকে ওরা কালার রেভলিউশন বলে। তো সেই রেভলিউশন ঘটানো, দুটোর একটা। না, ওটা বলেন না, অবশ্য শেখ হাসিনার সময় নির্বাচনের মাধ্যমে সম্ভব ছিল না। যাই হোক, এবং বেঞ্জো এখানে যে কাজটা করেছেন, তিনি স্পষ্টভাবেই সেন্ট মার্টিনসের কথা এনেছেন যে আমেরিকা ওখানে একটা তৈরি করতে চায়, বেস তৈরি করতে চায়, যে বেসটা শেখ হাসিনা দিতে রাজি হননি। কারণ আমেরিকার উদ্দেশ্য ছিল বেস তৈরির মাধ্যমে চায়নাকে কন্টেইন করবেন, চায়নার ফুটপ্রিন্ট কমাবেন। কিন্তু শেখ হাসিনা এটা অ্যাগ্রি করেন নাই, তার ভূমিতে এটা তার কাছে রিস্কি মনে হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখন আমেরিকার এই চাওয়া যেহেতু পূর্ণ হয় নাই, তাই আমেরিকা অন্য পথে গেছে। বেঞ্জের কথা, সেখানে একটা কথা যোগ করে রাখি, বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা যখন নানান স্টেপ নিয়েছিল, মানে শেখ হাসিনাকে আমেরিকা চায় নাই ক্ষমতায়, ইটস ট্রু। এটা আমেরিকার কারণ ছিল কোনো রকম কোনো চ্যারিটি না, বহুবার বলেছি, ওই সময় বলতাম কথাগুলো। ইটস আ ট্রেড অফ। আমেরিকা মনে করেছে বাংলাদেশে যদি গণতন্ত্র আসে, তাহলে শেখ হাসিনার মতো অথরিটারিয়ান সরকার, যাদের কমন প্রবণতা থাকে চায়নার দিকে যাওয়া, সেটা কমবে, চায়নার ফুটপ্রিন্ট কমাতে পারবে। এবং আমরাও এটা মেনে নিয়েছিলাম যে আমাদের মুভমেন্টে যদি আমেরিকার এই পদক্ষেপগুলো কাজে লাগে, এই পদক্ষেপগুলো যুক্ত হয়, সেটা আমাদের সফল হতে সাহায্য করবে। সো এইসব বলেও আসলে খুব বেশি লাভের কিছু নেই। তবে সেন্ট মার্টিনসের ব্যাপারটা ঢাকা মিথ্যা, যেটা আমরা এখন পর্যন্ত দেখছি। যাই হোক, তিনি এরপর বললেন, বিএনপি নামও আসলেন, উনি ন্যাশনালিস্ট পার্টি বলেন, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বলেছেন। সেই পার্টি আমেরিকা যা চায় সেই ধরনের কিছু সুবিধা বা বেনিফিট দিতে পারে বলে আমেরিকার পারসেপশন হয়েছে, তাই নাকি আমেরিকা সাহায্য করা শুরু করেছে। এবং তুই এনডিআই, IRI এর নাম আনলেন। একটা জানি আমরা, এনডিআই ডেমোক্রেটিক পার্টির সাথে, IRI হলো রিপাবলিকানদের সাথে অ্যালাইন্ড আছে, তারা
বাংলাদেশে নানান পদক্ষেপ নিতে শুরু করেছে। IRI এর কথা স্পেসিফিকলি বলছেন, ঘটনাচক্র সেটা রিপাবলিকানদের, তারা টার্গেট করে বিভিন্ন লোকজনকে ফান্ড করেছে বিভিন্ন কিছু করার জন্য, এসব ইনফ্যাক্ট মোটা দাগিয়ে এনেছেন। যাই হোক, এটাকে আমরা আসলে পাত্তা দিতে চাই না, কারণ হলো মার্কিন মিডিয়া বিশেষ করে টাকার কালসনরা ক্রেডিবিলিটি হারিয়েছেন অনেক আগে, এবং যেহেতু USAID পুরো বন্ধ করে দিচ্ছে ট্রাম্পের অধীনে, বিশেষ করে এখন এলন মাস্ক এটা চেয়েছেন এবং ট্রাম্প এটাকে অ্যাগ্রি করেন, তো এটার জন্য যুক্তি তৈরি করতে হবে। এবং এই আলাপ মার্কিনীদের সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে আমরা কেন আমাদের টাকা খরচ করে এগুলো করবো, এগুলো অহেতুক। আরেকদিন আলোচনা করবো আমরা নিশ্চয়ই যে আমেরিকার আসলে তার যে পরাশক্তির যে ইমেজ সেটা শেষ করার বিষয়ে আসলে নেমেছেন ট্রাম্প মাস্ক এরা। যাই হোক, সেটা অন্য আলোচনা। এবং এদের এই ন্যারেটিভ আসলে কেউ আর বিশ্বাস করে না। আবার একই সাথে আমরা এটাও যোগ করবো, আমেরিকা এই ধরনের কাজ অনেক জায়গায় করে নাই, তাও না। সো এই প্রেক্ষাপটেই খুব আলোচনায় আসলো সাম্প্রতিক সময় বাংলাদেশে আমেরিকার প্রভাব। এর আগে আরো আমেরিকান দু একটা খুব বিখ্যাত না হলো মোটামুটি অ্যাকসেপ্টেবল পোর্টালও USAID ফান্ড ব্যবহার করে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টে রোল প্লে করার চেষ্টা, এগুলোর কথা এসেছিল। এবার আসি জনাব ট্রাম্পের সাথে মোদির যে ইন্টারভিউ, ওখানে এক সাংবাদিক, ভারতীয় এক সাংবাদিক ট্রাম্পের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করছেন। তিনি বলছেন, আপনি বাংলাদেশ ইস্যুতে কি বলবেন? আমরা দেখেছি এবং এটা স্পষ্ট যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সঙ্গে যুক্ত ছিল। এছাড়া মোহাম্মদ ইউনুস ও জুনিয়র সরোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সুতরাং বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি? মানে সরোসের সরোসের ছেলে আশা নিয়ে তুলকালাম ঘটিয়ে ফেলছে, কারণ সরোস ভারতের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে বলে বলছে। ইনফ্যাক্ট সরোসের ওপেন সোসাইটির নিয়ে কিছু বিতর্ক আছে, কিন্তু তারা যে ধরনের কাজ করে সেটা অ্যাটলিস্ট মোদীর সরকারের জন্য প্রবলেম্যাটিক হবে, তাই তারা সেটা নিয়ে শোরগোল করেছে। যাই হোক, যেভাবে ট্রাম্প বলেন, এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, শত শত বছর তারা কাজ করছেন। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুটি আমি মোদী মানে প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দেব। একদম স্পষ্টভাবে উনি না করেছেন, তারা এটা করেন না। মোদী পড়েন এবং শত শত বছর ধরে করে আসছেন, এবং ট্রাম্প পড়ছেন এটা, এবং এই ইস্যুটা মোদীর উপরে ছেড়ে দেবো। মানে কেউ কেউ এটাকে মিস ইন্টারপ্রিট করে বলার চেষ্টা করছেন বাংলাদেশ ইস্যু এখন মোদীকে ছেড়ে দিল, মোদী এবার যা ইচ্ছা তা করবে। নো, মানে এই ব্যাপারে কথা বলার জন্য উনি মোদীর হাতে ছেড়ে দিয়েছেন। সারপ্রাইজিং হচ্ছে, মোদীকে যখন ছেড়ে দেওয়া হলো, লিস্ট একটা ভদ্রতা, অবশ্য ভদ্রতা ওনার কি বা করা ছিল, উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলা শুরু করলেন। আমরা খেয়াল করবো, ট্রাম্প অনেক ক্ষেত্রে বাংলাদেশি পলিটিশিয়ানদের মতো একটা মোক্ষম সুযোগ এসেছিল বাইডেনকে ডোবানোর জন্য। উনি যেখানেই সুযোগ গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, তারা তাদের মন্তব্যগুলা এখানে প্রকাশ করতেছে যে আয়নাগরের বিষয়টা নিয়ে, আয়নাগরের বিভিন্ন যে ভালো দিক খারাপ দিক। আবার অনেকে বলেছিল যারা কিনা ডক্টর ইউনূসের বিপক্ষে কথা বলে, যারা কিনা ডক্টর ইউনূসকে চায় না, তারাই কিন্তু বলে যে এই আয়নাগরটি নাকি সম্পূর্ণ বানোয়াট, আয়নাগরটি নাকি মিথ্যা। তাদের কথার কিন্তু দর্শক কোনো ভিত্তি নেই। তারা কিন্তু ডক্টর ইউনূসকে চায় না, তারা ডক্টর ইউনূসের ক্ষতি করতে চায়। যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ভালো কাজ করার জন্য, যেই ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন আমাদের দেশটাকে বিনা স্বার্থে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাকে এইসব কথা বলে। আসলে দর্শক, ডক্টর ইউনূসের তো এখানে কোনো স্বার্থ নেই। ডক্টর ইউনূস আমাদের দেশে এসেছেন ক্ষমতার লোভে নয়, তিনি এসেছেন আমাদের দেশটার মধ্যে, আমাদের দেশটাতে শান্তি শৃঙ্খলা, তার রক্তের টানে, তার জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশটাকে সে রক্ষা করার জন্য বাংলাদেশে এসেছে। এই জন্যই কিন্তু এখানে সাধারণ মানুষরা কি বলে, দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।